আসসালামু আলাইকুম। আজ 18 জুন 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের আকাশে ইরানের অদৃশ্য ক্ষেপণাস্ত্র। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা দুরূহ ব্যাপার, জাতিসংঘের বিজ্ঞানীর অভিমত। তেহরানে অস্ত্র কারখানায় ইসরায়েলের যুদ্ধবিমানের হামলা। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরান দাবি করেছে তারা সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি স্থাপনায় হামলার সময় প্রথমবারের মতো একটি নতুন প্রজন্মের অদৃশ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় শনাক্ত বা প্রতিরোধ করা সম্ভব নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক সাংবাদিকদের বলেন, আজকের অভিযানে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো শনাক্ত বা বাধা দেওয়া যায় না। এটাই ছিল শত্রুর জন্য একটি চমক। তিনি জানান, এই হামলায় যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা বলয় ভেদ করে নিশানায় নির্ভুলভাবে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। তালাইনিক বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেদের গোয়েন্দা ও নিরাপত্তা সক্ষমতা নিয়ে বড়াই করে এসেছে, কিন্তু এবার তাদের সবচেয়ে নিরাপদ বিবেচিত এক কেন্দ্রেই সরাসরি হামলা হয়েছে। এতে তাদের দুর্বলতা প্রতীয়মান হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই হামলা কেবল শুরু, শত্রুদের সামনে আরও চমক অপেক্ষা করছে। ইসরায়েল দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত নয় দাবি করে তিনি বলেন, গত 75 বছরের সামরিক ও কৌশলগত অভিজ্ঞতা বলছে দীর্ঘস্থায়ী যুদ্ধে জায়নবাদী সরকার টিকতে পারবে না। তালাইনিক আরও জানান, সম্ভাব্য যুদ্ধের কথা বিবেচনায় রেখে ইরানি সশস্ত্র বাহিনী অনেক আগেই উন্নত অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত হয়েছে। আমাদের অনেক অত্যাধুনিক অস্ত্র এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃতই হয়নি বলে মন্তব্য করেন তিনি। এই হামলা ও ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে এখন পুরো অঞ্চল জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতের সংঘাতের রূপ বদলে দিতে পারে। পারমাণবিক পদার্থবিজ্ঞানী এবং জাতিসংঘের সাবেক পারমাণবিক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্ডো মাটির 80 মিটার গভীরে অবস্থিত। এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন। তিনি বিবিসি রেডিও 5 লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেন, ইরাকে তাদের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে গোপন কর্মসূচি অনুসন্ধানের অবিশ্বাস্য দক্ষ পদ্ধতি বিকাশে সহায়তা করেছে। তিনি আরও বলেন, এখন যেহেতু ইসরায়েল হামলা চালাচ্ছে, আমি বিশ্বাস করি তারা দীর্ঘ সময়ের জন্য এই সাইটটিকে অচল করে দিতে পারবে, আর যুক্তরাষ্ট্র চাইলে এটি পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা অলব্রাইট আরও বলেন, ফোর্ডো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনাগুলোর একটি মাত্র, তবে এটি একমাত্র নয় বলেও তিনি উল্লেখ করেন। তাই এর গুরুত্ব অতিরঞ্জিত করা উচিত নয়। উল্লেখ্য, ফোর্ডো মূলত ইরানের 2000-এর দশকের শুরুর দিকের ক্র্যাশ পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ হিসেবে নির্মিত হয়েছিল। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কখনো আপোষ করবে না বলে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের জায়নবাদী শাসক গোষ্ঠীকে কোনো দয়া দেখানো হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় খামেনি বলেন, আমরা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেব। ইরান কখনোই আপোষ করবে না, জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তবে তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই দফায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও বলেছে তারা ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা। এদিকে মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। হামলার আগে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিলেন ইরানি কর্মকর্তারা। এ নিয়ে ইরান ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ালো। ইসরায়েলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC।
বুধবার আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায় তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসির ভাষ্যমতে আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে আমরা অধিকৃত অঞ্চলের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইসরায়েলের সাধারণ নাগরিকরাও এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অরক্ষিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং লটে আগুন ধরে যায়। যদিও কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা তা দেশটির সংবাদ প্রকাশে সেন্সরশিপের কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই বিবৃতিটি এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃশর্ত আত্মসমর্পণ করা। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্কবার্তা এবং প্রতিরোধমূলক ছিল। প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনও শুরু হয়নি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তাসনিম নিউজ। তিনি বলেন, যেসব সামরিক অভিযান আমরা এখন পর্যন্ত চালিয়েছি তা শুধুই হুঁশিয়ারি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এখন শাস্তির পালা আসছে। ভিডিও বার্তায় মুসাভি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন। বেনিয়ামিন নেতানিয়াহুর পশুত্বসুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না। তিনি আরও বলেন, ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেনি, ইতিহাস তার সাক্ষী। এবারও বর্বর ইসরায়েলি হামলার মোকাবেলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবে ইরান। ইরানের সর্বোচ্চ এই সামরিক কর্মকর্তা জানান, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এবং বিমান প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা মন্ত্রণালয় একত্রে সমন্বিতভাবে কাজ করছে। এই বাহিনীগুলো একযোগে শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি বলেন, 13 জুন থেকে শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর। ইসরায়েলের এই উস্কানিমূলক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক, যার মধ্যে 45 জন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে ইরান। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধ বিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে। বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে 50টির বেশি জেট অংশ নেয়। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল। সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরান ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস টু সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস টু এয়ার মিসাইলের সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল। আইডিএফ অভিযানের জন্য যুদ্ধবিমানগুলো উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে। অপরদিকে মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই সময় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে জানা গেছে, 20 মিনিটের মধ্যে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। এবার অন্যান্য খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠকও হয়েছে। এরপর থেকে বিএনপি নেতাকর্মী সহ সবার আগ্রহ কবে দেশে ফিরছেন
তারেক রহমান। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরে মা খালেদা জিয়ার গুলশানের নিজ বাড়িতে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার করে বাড়িটি বসবাসের উপযোগী করা হয়েছে। গুলশান 2 নম্বরের এভিনিউ রোডের 196 নম্বর এই বাড়িটি খালেদা জিয়ার ভাড়া বাসভবন ফিরোজার কাছেই। খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানায়, 1.5 বিঘা জমির ওপর এই ডুপ্লেক্স বাড়িটির নামজারির কাগজ কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার তাঁর হাতে তুলে দেন। বাড়িটি আগে ভাড়ায় ব্যবহার করত মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, 6 মাস আগে বাড়িটি এই কোম্পানি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমান দেশে ফিরলে অবশ্যই তার থাকার মতো উপযুক্ত বাড়িতে থাকবেন। দেশে ফেরার তারিখ ঘনিয়ে এলে তার বাসস্থানের বিষয়ে দল ও পরিবারের উদ্যোগ দৃশ্যমান হবে। 1981 সালের 31 মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ অন্যায়ভাবে বাতিল করে। দলীয় সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরটাও অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। কয়েক মাস ধরে এই সাজানোর কাজ চলেছে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি দেখে গেছেন। দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসের কাছে একটি নতুন রাজনৈতিক অফিস তার জন্য ভাড়া করা হচ্ছে, যা তারেক রহমান দলের পরবর্তী নির্বাচন সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবহার করবেন। 1-11 সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে থাকাকালে 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে 53 বিজিবি সদস্যরা। আটককৃত 20 জনের মধ্যে 10 শিশু আর 7 নারী ও বাকিরা পুরুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের অবৈধভাবে ঠেলে পাঠানো হয়। আটককৃত সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি। তাদের সকলের বাড়ি কুড়িগ্রামে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের হরিয়ানায় সেখানকার পুলিশ ইট ভাটায় কাজের সময় ওই 20 জনকে আটক করে। আর বুধবার ভোর 4:45টার দিকে ভারতের 71 ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের 4/5-1 এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে ওই 20 জনকে পুশিন করে। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু বলেন, এই 20 জন প্রায় 10 বছর আগে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর হরিয়ানা এলাকায় একটি ইট ভাটায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আটককৃতদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হয়েছে। ওই 20 জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেকের মধ্যেই নেতিবাচক দিকগুলো রয়েছে। আজকে থেকে যখন এই কথাটি শুনছেন, তখন থেকেই যদি একটা তালিকা করে ফেলতে পারেন যে আমার মধ্যে 20টি নেতিবাচক দিক কি, এগুলোকে প্রতিদিন একটু একটু করে দূর করবার যদি চেষ্টা করেন, তাহলে দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পরে আপনি অনেকটাই পরিশুদ্ধ হয়ে গেছেন। আর একটা সুন্দর সুস্থ জীবনের জন্য পরিশুদ্ধ মন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনের মধ্যে সবসময় চক্রান্তকারী বুদবুদ যদি জিগিয়ে রাখেন, তাহলে দিন শেষে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। ভালো থাকুন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স টেলিফোনে কথা বলেছেন। উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। আমিরাতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত WAM সংবাদ সংস্থা জানিয়েছে, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই চ্যালেঞ্জিং সময়ে ইরান এবং তার জনগণের প্রতি সংযুক্ত আরব আমিরাতের সংহতি প্রকাশ করেছেন। শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত উত্তেজনা হ্রাস করতে এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সকল সংশ্লিষ্ট পক্ষের সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মতে মার্কিনদের এই ধরনের সিদ্ধান্ত ভুল ছিল। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে তিনি এক এক্স পোস্টে এমন মন্তব্য করেন। বুধবার দেওয়া পোস্টে শি লেখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশি কার্যক্রমে $8 ট্রিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্যপক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। এছাড়া ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফোন আলাপের সময় এরদোয়ান কূটনীতিকেই ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে মনে করেছেন। ফোন আলাপে এরদোয়ান দুই দেশের মধ্যে চলমান বিষয়ে প্রয়োজনীয় যে কোনো প্রচেষ্টা চালানোর জন্য আঙ্কারার প্রস্তুতিও ব্যক্ত করেন। এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেন এরদোয়ান। দুজনের এক ফোন আলাপে এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন। তিনি আরও অভিযোগ করেছেন, নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।